নিয়মগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি এবং আমার বক্তব্যে এবং আমার অতীতের কর্মকাণ্ডে মানুষ আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার পৌরসভায় ইভিএমে ভোট হয়েছে। সেই ভোটে ৬৬% ভোট কালেকশন হয়েছে। তার মধ্যে কালেকশনকৃত ভোটের ৭৭% ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, সাহস করে সত্য কথা বলবো, অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি এখনো আমার সেই সিদ্ধান্তে অটল আছি, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে আপনি বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন। চট্টগ্রাম যে নির্বাচন হলো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই নির্বাচন নিয়ে, নোয়াখালী নির্বাচন নিয়েও। তা আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন নিয়ে আপনার মতামত কি? বর্তমান নির্বাচন কমিশনের যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে। আসলে দেখেন, নির্বাচনে অনিয়ম তো শুরু হয়েছে জিয়াউর রহমানের আমল থেকে। জিয়াউর রহমান হ্যান্ড ভোটের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে এই যে ডাকাতির নির্বাচন শুরু করেছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে তার ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়ে এরশাদ ক্ষমতায় এসেও একই ধারা নির্বাচন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার আমলে আসলে জননেত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা করছে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করার জন্য। এই সরকারের আমলে অনেকগুলো নির্বাচন হয়েছে। আজকে জাতীয় সংসদ নির্বাচন, তারপরে সিটি কর্পোরেশনের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভার নির্বাচন, অনেক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আপনি দেখেন, কুমিল্লা এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের আমি চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, সিলেট এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন বিএনপির জাতীয় নেতারা বলেছিলেন এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। দিন শেষে দেখা গেল এ দুইটা সিটি কর্পোরেশনে বিএনপি জয়লাভ করেছে। অর্থাৎ শতভাগ তখন বলতেছে যে ফেয়ার ইলেকশন হয়েছে। এখন শেখ হাসিনার আমলে অনেক অনেক পরিবর্তন হয়েছে। এটা রাতারাতি সম্ভব নয়। একটা আপনার এই যে দেশ যখন একটা খারাপ দিকে চলে যায়, সেখান থেকে ফিরিয়ে আনতে হলে সময়ের প্রয়োজন, একটু অপেক্ষা করতে হবে। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। জননেত্রী শেখ হাসিনা সেই উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছে। আমরা এখানে যে নির্বাচন করেছি, অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আপনারা জানেন। তারপরে চমৌনিতে আমি দূরের কথা কোথায় যাব না, সেখানেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সে প্রক্রিয়া করছে এবং নির্বাচন কমিশনও আন্তরিক। আমার এক সহপাঠী নির্বাচন কমিশনার হিসাবে আছেন, তার সাথে তো আমার আলাপ হয়। তারা যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেটাও তারা রেকটিফাই করার জন্য, শুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভবিষ্যতে আমাদের দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আর একমাত্র শেখ হাসিনাই পারে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা। আর কোনো নেতৃত্ব এদেশে ভবিষ্যতে সৃষ্টি হবে না যারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, সে বিষয়ে আপনার মন্তব্য শুনবো আমরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটার 19 লাখ, এর মধ্যে
15 লাখ ভোটার ভোট দেয়নি, এই যে ভোটারের সংখ্যাটি কমে যাওয়া, এই কমে যাওয়া মানে কি কারণে ভোটারের সংখ্যা কমে গেছে আপনি মনে করেন? এইটা যেখানে ভোটার, আপনার শুনেন, ভোটারদের কোনো আকাঙ্ক্ষা নেই, আকাঙ্ক্ষা সৃষ্টি করতে পারে না। তারা আকাঙ্ক্ষা সৃষ্টি করতে পারে না। মানুষ বিশ্বাস করে নাই যে ফেয়ার নির্বাচন হবে। যদি এই বিশ্বাস স্থাপন যদি আমাদের প্রার্থীরা করতে পারতেন, সেক্ষেত্রে ভোটের আপনার এই যে কাস্টিং ভোট অনেক বাড়ত। আমার এলাকায় শুনেন, আমি ভোটারদেরকে ভোটের লাইনে দাঁড় করানোর জন্য আমি শেষ পর্যন্ত আমাকে বলতে হয়েছে, নির্বাচনের দিন যদি আমি ভোট কারচুপির পক্ষে থাকি তাহলে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়, আমাকে একথা বলতে হয়েছে। তারপরে যে বিমুখ ভোট থেকে মানুষ হয়েছে, সেখান থেকে মানুষকে ফিরিয়ে এনেছে। ওনাদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা নেই, ওনাদের গ্রহণযোগ্যতা নেই, সেই জন্য সেখানে কাস্টিং ভোট, ভোটের পরিমাণ আপনারা তো নিশ্চয় জানেন, এ বিষয়ে আমি বলতে চাই না। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বেশ কিছু কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে এবং ভোট জালিয়াতির বেশ কিছু অভিযোগ এসেছে, এই সব অভিযোগগুলোর বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? এই বিষয়ে শুনেন, আমাকে এসব বিষয়ে কথা বলা ঠিক না। আমি একটা কথাই বলি, সেটা হইল যে আমরা চাই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। বঙ্গবন্ধু স্বাধীনতা দিচ্ছে, শেখ হাসিনা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকে শেখ হাসিনার উন্নয়ন বিশ্বের রোল মডেল। আমি আমার এলাকায় ভোট করতে গিয়েছি, এক মহিলা, সাধারণ পরিবারের মহিলা আমাকে বলল, আপনি কেন আসছেন? আমি 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 তো বিব্রত। পরে বলল যে দেখেন, জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে, এটা বিশ্বে একটা বিরল দৃষ্টান্ত। আপনাকে ভোট দেবো না, কাকে ভোট দেব? গত 5-7 দিন আগে জননেত্রী শেখ হাসিনা 70,000 গরিব পরিবারের মধ্যে ঘর, বিনা পয়সায় ঘর বিতরণ করছে। বাংলাদেশে আমি আজকে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যদি আল্লাহ বাসায় রাখে ওনাকে, আমার একটু নোয়াখালী ভাষা আসে, এগুলা কিছু মনে করবেন, হ্যাঁ, বাসায় রাখে, ইনশাল্লাহ আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশে কাজ করার মতো আর কোনো কিছু থাকবে না। এই অবস্থা, আমরাও আশাবাদী, জি জি, আমরাও আশাবাদী যে একটা বাংলাদেশ তৈরি হোক, যে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে ইনশাল্লাহ, থাকবে। জি ইনশাল্লাহ। আপনাকে নিয়ে এমপি নিক্সন চৌধুরী বেশ কিছু মন্তব্য করেছে এবং বিরূপ মন্তব্য করেছে। হঠাৎ করে এমপি নিক্সন চৌধুরী আপনার পিছনে এই ধরনের মন্তব্যগুলো কেন করছে, আপনার কি মনে হয়? এবং এমপি নিক্সন উনি চৌধুরীকে কি নিয়ে জন্য আপনার কি করছে, কি জন্য করছে আমি জানি না, তবে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে যখন যারা ক্ষমতায় আসে, কিছু কিছু লোক মনে করে এটা আমাদের পারিবারিক সম্পত্তি, যা ইচ্ছা তা করব, যা ইচ্ছা তা বলবো, এর বাইরে ভাই আমি কোনো কিছু বলতে চাই না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এখন হচ্ছে আমরা নোয়াখালীর বিষয়ে কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো। সেটা হচ্ছে কিছুদিন আগে আপনি আপনার ফেসবুক লাইভে বলেছিলেন যে নোয়াখালীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে নোয়াখালীর কিছু প্রার্থী যেগুলো সরকার দলীয় তারা তাদের জামানত হারিয়ে ফেলবে। তো এই মুহূর্তে জামানত হারিয়ে ফেলবে এটা বলি নাই, আওয়ামী লীগ জামানত হারানোর মতো দল নাকি? জামানত হারিয়ে কিছু প্রার্থী আছে যারা জামানত হারিয়ে ফেলবে, সেটা যে কোনো দলের হোক। আবার আপনি এর আগে মন্তব্য করেছিলেন যে হচ্ছে প্রার্থীরা মানে পালানোর দরজা খুঁজে পাবে না। এইখানে এই জায়গায় আপনার কাছে আরো একটা বিষয় আমি পরিসংখ্যান তুলে ধরি, দুটো পরিসংখ্যান। সেটি হচ্ছে যে এবার রাজশাহীর তানোরে বিদ্রোহী প্রার্থী যিনি ছিলেন মানে মেয়র নির্বাচিত হয়েছেন, উনি একজন স্কুলের নাইট গার্ড ছিলেন, কিন্তু জনপ্রিয়তা ওনার এত বেশি ছিল যে উনি বিদ্রোহ প্রার্থী হিসেবে দাঁড়িয়েও নির্বাচিত হয়েছেন। তো এই যে এইখানে হচ্ছে সঠিক প্রার্থীর কাছে যে না যাওয়ার একটা বিষয়, মনোনয়নটা, এই বিষয়ে আপনার মন্তব্য? শুনেন,
মনোনয়ন বিষয়ে আপনি আপনি একটা নাইট গার্ডের কথা বলছেন। নাইট গার্ডের প্রতি আসলে সিম্পেথির কারণে হয়তো বা তাকে ভোটটা দিয়েছে, এটা আমি মনে উনি করতেছি। উনি কিন্তু ওই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আচ্ছা, যাই হোক, সে কোন পর্যায়ে আছে আমি জানি না, লেখাপড়া কতটুকু আছে জানি না, তার যোগ্যতা কতটুকু আছে আমি জানি না, এই সম্পর্কে আমার ধারণা নেই, এই জন্য আমি কোনো মন্তব্য করতে চাই না। কি প্রশ্ন করছেন আপনি? আর কাইন্ডলি আর একটু। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নটা করেছিলাম যে মানে এই যে প্রার্থীদের যে মনোনয়ন দেওয়া হচ্ছে, অনেক প্রার্থী আছে যারা হচ্ছে এত শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এত উন্নয়ন, এরপরেও কিছু প্রার্থীর হাতে যাওয়ার পরেও বিদ্রোহী প্রার্থীরা সেই জায়গায় জয়ী হচ্ছে। এই যে এখানে একটা তফাৎ আছে যে বেশ কিছু মানুষ অভিযোগ তুলছে, বা আপনিও এই বিষয়ে মন্তব্য করেছেন যে মনোনয়ন বিষয়টা যাতে সরাসরি প্রধানমন্ত্রী দেখেন, বা আওয়ামী লীগের যিনি দলীয় প্রধান শেখ হাসিনা উনি দেখেন। আপনি এই ধরনের মন্তব্য করেছিলেন, তো এই বিষয়ে আসলে দলীয় পক্ষ থেকে কেমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সঠিক মানুষের কাছে শুনেন, যাওয়ার জন্য? আমার বক্তব্য স্পষ্ট, সেটা হচ্ছে মনোনয়নের বিষয়ে যার জনপ্রিয়তা আছে তাকে মনোনয়ন দেওয়া উচিত, এবং এক্ষেত্রে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা উচিত। তাদের যদি অর্থ না থাকে, তারা জনপ্রিয় হয়, তাহলে জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক সহযোগিতাটা উনি করবেন। আর মনোনয়নের ক্ষেত্রে আমার একটা প্রস্তাব হচ্ছে, এখন ব্যবসায়ীদেরকে মনোনয়ন দেওয়া হয়। ব্যবসায়ী যদি রাজনীতির সাথে ওনার সম্পৃক্ততা থাকে, তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, নমিনেশন দেখ। এখন আসলে রাজনীতিতে টাকা পয়সারও প্রয়োজন আছে, ভোটের রাজনীতিতে বিশেষ করে টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু রাজনীতির সাথে তার সম্পৃক্ততা নেই। এলাকায় কোনোদিন মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সাথে ছিল না। একটা গরিব মানুষ চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মরছে, তাকে 10টা টাকা সাহায্য করে নাই। একটা গরিব মেয়ে অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না, তাকে সাহায্য করে নাই। কোনো মানুষের প্রতি তার কোনো দরদ নাই, আন্তরিকতা নাই, এলাকার সাথে সম্পর্ক নাই। এ ধরনের ব্যক্তিরা ভোটের সময় আসলে কিছু নেতাদেরকে দিয়া এই যে নমিনেশন নেয় এবং এলাকায় গিয়ে সন্ত্রাস করে, অনিয়ম করে, তারা বিভিন্ন এই আন্ডু গান্ডু পান্ডু এদেরকে খরিদ করিয়া নির্বাচন করিয়া ভোট চুরি করিয়া জয়যুক্ত হয়। এটার পরিবর্তন করতে হলে জনপ্রিয় প্রার্থীদেরকে অবশ্যই মনোনয়ন দিতে হবে। এক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা একক নেতৃত্বে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে, গোয়েন্দা সংস্থার ভিতরে আবার ঝামেলা আছে ভাই, এ বিষয়ে বলবো না, এগুলার সমস্যা আছে, সেখানেও সমস্যা আছে। নেত্রীকে সরাসরি কিছু অন্তত এই যে পরীক্ষিত লোককে দিয়ে খোঁজখবর নিয়ে এই যে মনোনয়নগুলো যদি দেয়, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বিকল্প কোনো দল নাই। দেখেন বিএনপি, এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন, এখানে খালেদা জিয়াকে ঘিরি আপনার কিছু লোক একত্রিত হয়েছে, আওয়ামী লীগ বিদ্বেষী এরা, এদের কোনো ঠিকানা নাই। এটা একটা প্ল্যাটফর্ম বানাইছে খালেদা জিয়াকে ঘিরি, এটাতে আমি বলি কমলাপুর রেল স্টেশন। তারপরে দলের নেত্রী খালেদা জিয়া আজকে আপনার এই যে বাসায় ঘুমায় সরকারের সাথে আতাত করিয়া, তার ছেলে তারেক জিয়া অসুস্থতার অজুহাত দেখায় লন্ডন অবস্থান করতেছে, সেখান থেকে দুনিয়ার অনিয়ম বাংলাদেশে তুমি করে সাদাবাজি করলে এটা ওনারা অসন্তুষ্ট হন। এখান থেকে নমিনেশন বাণিজ্য উনি করেন, নমিনেশন সব উনি দিয়ে, টাকা পয়সা এখান থেকে পাঠায়, নমিনেশন উনি দেন। এগুলা দুনিয়ার অনিয়মের সাথে সে এমনিতে দুর্নীতিবাজ। এটা একটা রাজনৈতিক দল নাই, আর জাতীয় পার্টি এটা কোনো বিষয় হলো। আর জামাত এটা এমনিতে এখন কোনো তাদের ইয়ে নাই, রেজিস্ট্রেশন নাই। জামাত আরো 50 বছর বিএনপির কোলবালিশ হয়ে থাকতে হইল,
কোলবালিশ বুঝেন তো? বিএনপির সাথে এটা আমি তো বলি কোলবালিশ। বিএনপি এখনো জমাত এখনো বিএনপির কোলবালিশ হয়ে থাকতে হবে। এখানে কোনো দল নাই। যদি আওয়ামী লীগ এই অপরাজনীতিগুলা বন্ধ করে যদি ভালো মানুষগুলাকে মনোনয়ন দেয় আগামী নির্বাচনে, আমার মনে হয় 90% সমর্থন পাইবে। আজকে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হইতো, প্রেসিডেন্ট নির্বাচন যদি হইতো, জননেত্রী শেখ হাসিনার যে জনপ্রিয়তা, কোটি কোটি ভোটে উনি নির্বাচিত হতেন। এত জনপ্রিয় শেখ হাসিনা। নোয়াখালীর মানুষ কি কর? শেখ হাসিনা অশ্বর কিনব, অর্থাৎ শেখ হাসিনা একাকি ঘুরব। নোয়াখালীর মানুষ কর বুঝেন না? এখানে জনপ্রিয় কে? শেখ হাসিনা। আমাদের এমপিরা কিছু কিছু এমপি আছে লুটপাট করছে, চাকরি বাণিজ্য, তারপরে টেন্ডার বাণিজ্য, প্রশাসনের উপর প্রভাব কাটায়, দুনিয়ার অনিয়মের সাথে তারা জড়িত, অস্ত্রবাজি করছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এদের জনপ্রিয়তা দিন দিন কমতেছে। যদি এই যে পার্লামেন্ট নির্বাচন হয়, সেক্ষেত্রে আমাদের নোয়াখালীর 3-4 জন এমপি ছাড়া একটা এমপিও ওভারকাম করবে না। আমি স্পষ্ট ভাষায় বলবো, নেত্রী যদি এখন থেকে সঠিক সিদ্ধান্ত না নেয়, এদের ব্যাপারে সিদ্ধান্ত যদি না নেয়, এখন থেকে ভালো প্রার্থীকে মনোনয়ন না দেন, সেই ক্ষেত্রে আমাদের বৃহত্তর নোয়াখালীতে বিরাট ভরাডুবি আওয়ামী লীগের ঘটবে। আচ্ছা, মেয়র মহোদয়, আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, একরাম চৌধুরী যিনি সংসদ সদস্য আছেন, ওনার বিষয়ে বিভিন্ন অভিযোগ আপনি এর আগেও করেছেন যে উনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বা তার সাথে ওনার ছেলের হাতে উনি অস্ত্র তুলে দিয়েছেন। আপনি অনুরোধ করেছেন ফেসবুক লাইভে যাতে উনি ওনার ছেলেকে এইসব থেকে দূরে রাখেন। তো এই যে দলীয় অভ্যন্তরীণ কিছু বিষয়গুলোর সাথে অমিল ঘটছে, তো এগুলো সংগঠিত করতে দল কি ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? শুনেন, দলের ভূমিকা রাখা উচিত, এই বিষয়গুলো দেখা উচিত। এটা একা জননেত্রী শেখ হাসিনার কাজ নয়। প্রত্যেকটা দলে একটা টিম ওয়ার্ক থাকতে হবে। সেই টিম ওয়ার্কটা এখন নেই। এক সময় যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, মনসুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব, ওনারা নেতৃত্ব দিচ্ছে, একটা টিম ওয়ার্ক ছিল। তারপরে ইয়াং নেতৃত্বের মধ্যে ছিল শেখ ফজলুল হক মনি, তারপরে এই যে আসমা আব্দুল হক, তারপরে সিরাজুল আলম খান, তারপরে শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, তোফাইল আহমদ সাহেবেরা, এরা একটা টিম ওয়ার্ক ছিল। এদের আন্তরিক প্রচেষ্টা এবং ওই যে আমাদের সিনিয়র যে নেতারা, তাদের নেতৃত্বে, বঙ্গবন্ধুর আহ্বানে আমরা স্বাধীনতা যুদ্ধে, আমরা ভারতের সহযোগিতা, এ কথাও বলতে হবে। আমাদের মুক্তিযোদ্ধাদের শুধু মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পাইনি, যেটা সত্য কথা। যদি ইন্দিরা গান্ধী সহযোগিতা না করতেন, ভারত মাতা ইন্দিরা গান্ধী, তার সহযোগিতায় আমরা স্বাধীনতা পাইছি। একটা টিম ওয়ার্ক ছিল, এখন সেটা নেই। এই টিম ওয়ার্কটা যদি থাকতো, তাহলে এই অনিয়মগুলা এখন বন্ধ হয়ে যেত, এগুলো থাকতো না, দলের শৃঙ্খলা ফিরে আসতো। সেই টিম ওয়ার্ক আজকে নাই। আজকে আওয়ামী লীগের অনেকে মনে করে ওবায়দুল কাদের সেক্রেটারি, আমার দরকার আছে, আমি সেখানে যাই নাক গোলাম, তার দায়িত্ব সে পালন করবে। এই মানসিকতা সবাই ভিতর কাজ করে। আর আই নোয়াখালীর ভাষা একটা কথা কই, হাইলে করে, মানে এই যে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, সেখানে মুজিব কোট টোট লাগাই যাই, ফুলটা সবাই মিলে দিয়া এরপরে বাসায় আসে ঘুমায়, আর কোনো কর্মকাণ্ডের সাথে নাই। এটাতে বলে হাইলে করা, আমি এটাতে বলি হাইলে করা। এরা কোনো কর্মকাণ্ডে নাই। এরকম ম্যাক্সিমাম লোকের অবস্থা, নেতাদের একই অবস্থা। আমি বিশ্বাস করেন আপনি,
আপনি বিশ্বাস করেন আমি আজকে কষ্ট লাগে 111-এর পর রাস্তায় ত্যাগী কর্মীরা শুধু ছিল, কোনো নেতাকে, গুরুত্বপূর্ণ নেতাকে আমি দেখি নাই বিশ্বাসঘাতকতা করেছে। সেদিন বুক ফুলিয়ে নেতৃত্ব দিয়েছে জিল্লুর রহমান সাহেব, যার মোবাইলে আমরা শুনেছি বঙ্গবন্ধুর ভাষণ, বুক ফুলিয়ে নেতৃত্ব দিচ্ছে। সেদিন শেখ হাসিনার সাথে কেউ ছিল না, সবাই বেইমানি করছে। এখন এই কথাগুলো বললে আমি জাতীয় নেতাদের বিরুদ্ধে কথা বলি, এটা বলে, কিন্তু আমি সত্য কথা বলি। আমি দেখেছি ঢাকার রাজপথে কারা ছিল, কেউই ছিল না, সবাই বেইমানি করছে। এই যে আমাদের নোয়াখালীর একরাম চৌধুরী যে অপরাজনীতি করে, এই একরাম চৌধুরী মহিউ আহমদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য তার ছোট ভাইয়ের মাধ্যমে কি করেছেন সেই ব্যাখ্যা আমি দিতে চাই না, আপনারা খোঁজখবর ভালোভাবে নেন। কি তৎপরতা তখন, কি এক কিং পার্টি নাকি এটা করার জন্য ওই যে ফেরদৌস আহমদ কুরুশি বাইরে ছিল, এদের নেতৃত্বে কি একটা ভাড়ি বাড়িয়েছে, কি কিং পার্টি, ওই পার্টি করার জন্য অস্থির হয়েছে। এটা দিয়া এই এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। যে বলেন আপনার কাছে জি বলেন। মেয়র মহোদয়, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে উনি এত কিছু করেছেন, এরপরও উনি একজন সংসদ সদস্য হিসেবে এই জায়গাটি মানে দল থেকে মনোনয়ন পেয়েছেন, এই বিষয়গুলো আসলে কিভাবে করে হচ্ছে আপনার কি মনে হয়? জি একটু বলেন, একটু বলেন। আচ্ছা, এই যে আপনি যে বললেন যে আসলে উনার বিরুদ্ধে এত অভিযোগ, তারপরে উনি একজন সংসদ সদস্য কিভাবে করে হলেন, মানে দলীয় মনোনয়ন পেয়ে? দল থেকে কি তবে তাহলে এই যে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হচ্ছে, এটা কি মনে করেন? শুনেন, বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন তো অবশ্যই দেওয়া হচ্ছে। আমি অন্য এলাকার কথা বলবো না, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে দেখেন, আপনি দেখেন, আমি নাম বলার দরকার নাই, একটা করে দেখেন, যারা নির্বাচিত হয়েছে, শেখ হাসিনা চাইছে গত পার্লামেন্ট নির্বাচনে ফল, আমাদের অতি উৎসাহী সরকারি কর্মকর্তা এবং অতি উৎসাহী নেতা কর্মীরা শেখ হাসিনাতে গা শুদ্ধ দিয়ে দিয়েছে। অনিয়মের নির্বাচনে বৃহত্তর নোয়াখালীতে যারা জয়লাভ করছে, এদের কি এলাকার সাথে সম্পর্ক আছে, মানুষের সাথে সম্পর্ক আছে? এরা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, মানুষ হত্যা করছে। একরাম চৌধুরীর অস্ত্রে 24টা মায়ের বুক নোয়াখালীতে খালি হয়েছে। এটা কি রাজনীতি? রাজনীতি কি বন্ধ হওয়া দরকার নয়? এটা বন্ধ করতে হবে, এটার বিকল্প নেই। রাজনীতি হচ্ছে আদর্শের সাথে আদর্শের প্রতিযোগিতা, রাজনীতি হচ্ছে মেধার সাথে মেধার প্রতিযোগিতা, নীতির সাথে নীতির প্রতিযোগিতা। আজকে যে রাজনীতি, অপরাজনীতি চলছে, এটা কোনো অবস্থায় মানা যায় না। আজকে এই যে কবিরাট আমার পাশে উপজেলা, সেখানে টিয়ার কাবিকা পর্যন্ত গরিব কর্মীরা কোনো সহযোগিতা সেখান থেকে পায় না, একটা পরিবার লুট করে খাচ্ছে। আর কি বলতাম, আর কিছু বলার আছে? এটার পরেও যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, 1 মাস সময় দিয়েছি, এই মাসটা সময় 31 তারিখ পর, আমি একদিনও 30 তারিখ পর 31 তারিখও মানব না। এরপরে আবার ওই আমাদের এখানে মিছিল হয়েছে, জুমুদ আবার জুমুদ চলবে। কোন অবস্থায় এটা কেউ আমার মুখ আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না, এটা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। আমি যতদিন বেঁচে থাকবো অপরাজনীতির বিরুদ্ধে আমি কথা বলবো। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই যে ভোটে অনিয়ম যে হয়, এটার বিরুদ্ধে আমি কথা বলবো। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। আমি অস্ত্রের রাজনীতির বিরুদ্ধে আমি কথা বলে যাব। আচ্ছা মেয়র মহোদয়, আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছেন। জি বলেন। উনি প্রশ্ন করেছেন, স্যার আজকের অনুষ্ঠানে আপনি বঙ্গবন্ধুর ব্যাচ এবং নৌকার ব্যাচ পরে আছেন, অর্থাৎ আপনি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে যোগ্য সম্মান করেন, কিন্তু দেশের বর্তমান অবস্থা আপনি মেনে নিতে পারছেন না। স্যার আপনাকে বিদ্রোহী একজন জনমানুষ হিসেবে গ্রহণ করব আমরা? স্যার উত্তর দিবেন।